লাইভ স্টার্ট হয়ে গেছে, সবাই জয়েন করে যাও তাড়াতাড়ি। কমেন্টস দেখতে পাচ্ছি না কোনো, এখন হয়তো কেউ জয়েন করেনি। আচ্ছা, একজন জয়েন করেছে, ওকে। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আমি মনীষা আবার চলে এসেছি লাইভে। এটা আমার সেকেন্ড লাইভ। আচ্ছা, অমৃতা গাঙ্গুলি লিখছেন হাই ডিয়ার, হ্যালো। তো আজকে আমি একটা জম্পেশ ঘটনা নিয়ে চলে এসেছি। ভয় কতটা বলতে পারবো না, কিন্তু ভালো লাগবে ঘটনাটা শুনে। আর হ্যাঁ, ভূতের গল্প তো ভূত থাকবেই। আচ্ছা, আগের বারে লাইভে আমি খুব লং স্টোরি বলিনি, তো আজকের স্টোরিটা একটু লং আছে, অনেক বড় স্টোরি নিয়ে এসেছি আজকে। আর এই স্টোরিটা মানে এই যে এটা অ্যাকচুয়ালি স্টোরি নিয়ে একটা ঘটনা, যেটা অনেকগুলো বছর ধরে হয়েছে, অনেকটা টাইম নিয়ে জিনিসটা হয়েছে। আচ্ছা, অল ক্লিয়ার, হ্যাঁ ভালো আছি, গুড ইভিনিং, থ্যাংক ইউ। আচ্ছা, তো সবাই জয়েন হও, বলো কেমন লাগছে। আর হঠাৎ করে চলে আসলাম লাইভে, নিজের খুব এক্সাইটেড। আর সব থেকে বড় কথা, আমি ভুলে গেছিলাম যে আজকে আমার লাইভ ছিল। এত অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে, সামনে এক্সাম, তো তার জন্য সরি। আচ্ছা, তাহলে আমি গল্পটা স্টার্ট করি। সৌমি রয়, হাই, হ্যালো। উত্তম বিশ্বের বেস্ট অফ লাক, হ্যাঁ থ্যাংক ইউ। তো গল্পটা অ্যাকচুয়ালি একটা মেয়ের সাথে ঘটেছে, মানে গল্প না, ঘটনাটা অ্যাকচুয়ালি মেয়ের সাথে, একটা ছোট বাচ্চা মেয়ে। তো যেহেতু অনেকগুলো ইয়ার্স ধরে জিনিসটা ঘটেছে, তো তার জন্যে যে টাইম থেকে স্টার্ট হয়েছে সেই টাইমে সে অনেকটা ছোট ছিল। আর না, এক্সাম চলছে না, মানে হবে, ইন্টারনাল হবে, তারপরে ফাইনাল হবে, দেরি আছে, যাই হোক। তো বাচ্চা মেয়েটি যখন ছোট ছিল, মানে যখন ক্লাস 8-9-এ পড়তো, ঠিক সেই টাইম থেকে ঘটনাটা ঘটছে ওর সাথে। আর এখন সে মেয়েটি পড়ছে 12-এ, আমার থেকে ছোট বয়সে। যাই হোক, তো প্রথমে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই, সেই মেয়েটার বাড়ির ব্যাকগ্রাউন্ড, ওকে। তো বাড়ির ব্যাকগ্রাউন্ডে কি আছে, যে ওদের মানে কলকাতার মধ্যেই বাড়ি, এবং ওদের বাড়িটা হচ্ছে দোতলা, ঠিক আছে। বাট দোতলার স্ট্রাকচারটা কিরকম, যে নিচে 4টে ঘর, মানে ঠিক এল শেপ টাইপের বিষয়টা কিছুটা। আর নিচে 4টে ঘর আছে, ওপরে 4টে ঘর আছে। আর যদি কলকাতার বাড়ি, তাহলে একটা বাড়িতে ওদের পুরো ফুল ফ্যামিলি থাকে, ওকে। তো ওদের যে বাবারা আছেন, ওই মেয়েটি যে বাবারা আছে, তো বাবারা হচ্ছে 5 ভাই আর 3 বোন, ওকে। 5 ভাই 3 বোন। তো ফার্স্টে ঘরগুলো কেমন, এল শেপ যেহেতু, তো ডান দিকে আছে 2খানা ঘর, বারান্দা, রান্নাঘর, এরকম ব্যাপার। আর বাঁ দিকে ঠিক এইরকম ভাবে চলে গেছে জিনিসটা, তো সেখানে ঘর, বারান্দা এরকম আছে। তো সিঁড়ি উঠে যাচ্ছে, মেন ওরা থাকে হচ্ছে 2nd ফ্লোরে, ওকে। তো ওরা কেমন জায়গাতে থাকে, সিঁড়ি উঠলাম, সিঁড়ি দিয়ে উঠে ঠিক ডান দিকটাতে 2টো ঘর আছে, এবং এই যে সাইডটা চলে যাচ্ছে, এই সাইডে লাস্টের কর্নারে ওরা থাকে, এখানে 2টো ঘর রয়েছে, ওকে। আর সামনে লম্বা বারান্দা, সেখানে রান্নাঘর সামথিং রয়েছে। এবং একদম বাঁ দিকে যেখানে ওদের ঘরটা আছে, সেই ঘরটার একদম পাশে, মানে যেহেতু বারান্দা যেখানে গিয়ে ধাক্কা খাচ্ছে, সেই বারান্দার ঠিক ওই পোর্শনটাই হচ্ছে মানে ওয়াশরুম, ওপরের ওয়াশরুম, ঠিক আছে। আর একটা জিনিস কি, ওদের যে ছাদটা রয়েছে, তো সেই 2টো ছাদের মাঝখানে ঠিক সিঁড়ি দিয়ে উঠেই না একটা ছোট চিলে কোঠার মতন একটা ঘর রয়েছে। ঘরটা বড়, কিন্তু যেহেতু ওখানে ওরা ওই ঘরটাকে ইউজ করে না, ঠিক আছে। খুব লোকজন গেলে তারপরে ওখানেও আমার একটা ওয়াশরুম। তো যেহেতু সিঁড়ি দিয়ে উঠেই মাঝখানে যেহেতু ঘরটা, তো এইদিকে একটা ছাদ পড়ছে, এইদিকে একটা ছাদ পড়ছে, মানে ঘরটা ছাদ থেকে মাঝখান থেকে সেপারেট করে দিয়েছে। হয়ে গেল ঘরের ব্যাকগ্রাউন্ডটা।
তো এইবার চলে আসে তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তো ওদের প্রথমেই বললাম যে 5 জন ভাই আর 3 জন বোন। তো এই যে মেয়েটির কথা বলছি, তো এই মেয়েটি হচ্ছে ওদের বাবাদের ঠিক ছোট ভাইয়ের আগের যে ভাইটা তার মেয়ে। ওকে, যাই হোক, তো এবার এই মেয়েটির যে বড় জেঠু, সেই বড় জেঠুর যখন বিয়ে হয়, আমি ঠিক সেই টাইমে কিছুটা ঘটনা বলছি আর কি। মানে তখন এদের মানে এই যে মেয়েটির বাবাদের কাকাদের তখনও বিয়ে হয়নি, কিন্তু ঠিক ওই বড় জেঠুর বিয়ে বা তাদের বাচ্চা কাচ্চা ঠিক এই টাইমের কথাটা আমি বলছি। মানে আজ থেকে অনেকটা বহু বছর আগেই কিছুটা ঘটনা ঘটেছে, তো সেই ঘটনাটাই আমি বলছি। তো কি হয়েছে, ওই মেয়েটির বড় জেঠু এমনকি বিয়ে করেন এবং তার একটি মেয়েও হয়, কিন্তু আনফর্চুনেটলি কোনো একটা অসুখের কারণে বড় জেঠুর যে ওয়াইফ ছিলেন তিনি মারা যান। ওকে, তো এটা একটা ইনসিডেন্ট ওদের বাড়িতে, দুর্ঘটনা। আচ্ছা, এবার এই মেয়েটির একটা ছোট পিসি ছিলেন, 3টে পিসির মধ্যে যে ছোট ছিলেন, সেই পিসিটা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে, ঠিক ওই বছর মানে আগে যখন তখন দোতলা হয়নি ওদের, ঠিক আছে, তখন হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে 2টো ঘর তখন ছিল, কিন্তু বাঁ দিকের বাঁ দিকটা পুরো ছাদ ছিল, ঠিক আছে, বাঁ দিকে কোনো ঘর কোনো কিছুই ছিল না, মানে পুরো ছাদ, খোলা ছাদ। তো কোনো একটা দিনে, কোনো একটা পুজোর সামথিং, কোনটা পুজোর টাইমে, কালী পুজো বা এরকম কোনো একটা টাইমে কি হয়েছে যে বাড়িতে কেউ ছিল না, শুধুমাত্র ওই পিসিটাই ওখানে ছিলেন, বাড়িতে ছিলেন। ওকে, আর কোনো একটা কারণে ঠিক ওই ছাদে, ওই খোলা জায়গাটার ওখানটাতে উনি স্টোভে কিছু রান্না করছিলেন বা কিছু একটা সামথিং করছিলেন, রান্নাই করছিলেন, তো স্টোভ জ্বালিয়ে, ঠিক আছে। তো ওনার গায়ে অ্যাক্সিডেন্টলি আগুন লেগে যায় এবং সেই পিসিটি কি হয়, ওখান থেকে আগুন থেকে বাঁচতে এবং যাতে বাড়িতে আগুনটা না ছড়িয়ে যায় সেই কারণে সে ওখান থেকে ছাদ থেকে লাফ মারে এবং সেখানেই স্পট ডেড হয়ে যায়। ওকে, তো এইভাবে 2টো ইনসিডেন্ট ওদের বাড়িতে ঘটে, ওই বাড়িটাতে। এবং বাড়িটা কিন্তু কলকাতার একদম খুব পপুলার জায়গাতে ইনসিডেন্টটা ঘটেছে, মানে ঘটেছিল অ্যাকচুয়ালি। তো এবার চলে আসি এই মেয়েটার জেনারেশনে, এটা তো অনেক বছর আগে হয়ে গেছে, তো এখন এই মেয়েটার টাইমে আমি চলে আসি। তো এর সাথে কিছু জিনিস আস্তে আস্তে রেগুলারলি ঘটতে থাকে। কি জিনিস ঘটতে থাকে, আমি বললাম প্রথমেই যে এর ক্লাস 8-9 থেকে কিছু জিনিস ওর সাথে হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি যে এই যে মেয়েটি রয়েছে, এই মেয়েটি পার্সোনালি আমি খুব ওকে চিনি, আমি জানি, এবং ওর যে ফিলিংসটা, এই ফিলিংসটা আমিও ফিল করার চেষ্টা করেছি। ইভেন তোমরা যারা দেখছো আজকে এই ঘটনাটা শুনছো, তোমরাও প্লিজ ফিল করো। এই যে ঘটনাটা বলছে এটাকে ফিল করতে হবে, কারণ ওর সঙ্গে শুধুমাত্র যে ভৌতিক ঘটনা ঘটেছে এমন না, ওর সাথে আরো অনেক কিছু ঘটেছে যেগুলোকে আমি আজকে বলবো। অল্প কিছু হলো, যেহেতু পার্সোনাল বিষয়, তাহলে বলবো, না বললে তোমরা ঠিক ফিল করতে পারবে না ব্যাপারটা। আচ্ছা, আবার গল্পে আসি। তো এই যে ক্লাস 8-9-এ কি হয়, তো একদিনও স্কুল থেকে বাড়ি ফিরছে, স্কুল বাসে কোনোটা বাড়ি ফিরছে আর কি। ঠিক স্কুলের কিছুটা কাছাকাছি একটা জায়গাতে স্কুল বাসটা দাঁড়িয়ে রয়েছে এবং তো স্কুল বাসের জানলা থেকেও দেখতে পাচ্ছে যে ঠিক পাশেই একটা স্বর্গরথ দাঁড়িয়ে রয়েছে। তো স্বর্গরথের মধ্যে একটা মৃতা দেহ রয়েছে। তো যিনি মারা গেছেন, তো তিনি হচ্ছেন খুবই অল্প বয়স্কা এবং বিবাহিতা। আচ্ছা, তো তাকে দেখে আমার ওই মেয়েটির আর কি একটু হঠাৎ করে মন খারাপ লাগলো যে এত কম বয়সে নিজের মনে মনেই বলছে যে এত কম বয়সে মারা গেল, ইস এত অল্প বয়সে, তো এরকম মনে মনে বলছে বা বন্ধুর সঙ্গে বলছে, এরকম বলে তারপর সে বাড়ি চলে আসে। ঠিক এরপর থেকে হঠাৎ করে ও কিছু জিনিস দেখতে পায় বা খেয়াল করে। কি জিনিস দেখতে পায়, যে ওদের যে হঠাৎ করে ওই দিনকে বা ওই দিনের পরের দিন এরকম
কোনো একটা দিন হবে, এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু এই ঘটনার ঠিক পরপরই জিনিসটা ঘটছে। কি হচ্ছে যে একদিন যখন নিচে যেতে গেছে, মানে না নিচ থেকে উপরে উঠছে, ওই সিঁড়ি দিয়ে দোতলায় সেকেন্ড ফ্লোরে ওরা উঠছে, তখন সিঁড়ি দিয়ে সোজা উঠছে, উঠে বাঁ দিকে যাবে, এই দিকে যাবে। তো কি হয়েছে যে সিঁড়ি দিকে উঠতে গিয়ে হঠাৎ করে ওর আর চোখেও খেয়াল করছে যে কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার কে দাঁড়িয়ে আছে, তো জাস্ট কিছু সেকেন্ডের জন্য দেখতে পেয়েছে যে মহিলাটাকে স্কুলের যে ওই স্কুল বাসের জানলায় যখন দেখেছিল শরবতের মধ্যে যে মহিলাটা শুয়েছিলেন মানে মৃত অবস্থায়, ঠিক তাকেই দেখছেন যে ওই রকম সেজে বা ওই রকম মালা পরে বা সামথিং ওরকম শাড়ি পরে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। ঠিক এই যে ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠছে সেকেন্ড ফ্লোরে, ঠিক এর পাশ থেকেই তো আবার ছাদে যাওয়া সিঁড়িটা স্টার্ট হচ্ছে, ঠিক এই যে স্ট্যান্ডটা থাকে, জায়গাটা থাকে, ঠিক এখানে দাঁড়িয়ে রয়েছে, সিঁড়িগুলোর ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো ও আর চোখে দেখে এবং আচ্ছা লিখছে একজন, আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হচ্ছে রাজারহাটে। আচ্ছা, তো ও উঠেও আবার চোখটা ডলে এরকম দেখে, দেখেও নিজের মনের ভুল ভেবে ও আবার নিজের ঘরে চলে যায়। ঠিক কিছুক্ষণ পর ও আবার সিঁড়ি দিয়ে নামছে, নিচে যাচ্ছে ওখান থেকে, ও সেম জিনিসটা আবার দেখে যে ওখানে ওরকম ভাবে দাঁড়িয়ে আছে এবং ওকে দেখছে, ওকে দেখে হাসছে বা ডাকছে, এরকম কিছু। তো এবার ও খুব ভয় পেয়ে যায়, আর তারপরে ও কি করে এই কথাটা ওর মাকে এসে বলে। কিন্তু ওর মা অবশ্যই হট করে এরকম কোনো কথা বললে সেটা সবাই তো উড়িয়ে দেয় না, চোখের ভুল বা তো চোখের ভুল বা তুমি কোনো কিছু ভুল করছো, তো এই সমস্ত কথা বলে ওকে কাটিয়ে দেয় ব্যাপারটা, যাতে ও না ভয় পায়। তো এরকম ভাবে ও জিনিসটা স্টার্ট করলো বা ওর সাথে ঘটনাটা শুরু হওয়া। তো এরকম মাঝে মাঝে ও দেখতে পায় ওর বাড়ির ঠিক ওই সিঁড়ির ওখানটা দাঁড়িয়ে আছে, বা মানে ও যখনই কোনো একা সামথিং সিঁড়ি দিয়ে ওঠার টাইমে তো একাই উঠবে না, কারোর সঙ্গে নিশ্চয়ই হাত ধরে ওঠানামা করবে না। তো এবার ওরকম মাঝে মধ্যেও দেখতে পায়, ঠিক আছে, এটা হলো। এইবার আস্তে আস্তে যখন ক্লাস 9-10 যখন হচ্ছে, এই টাইমটাতে প্রত্যেকটা বাচ্চা মেয়েদের বা ইভেন আমিও সেই টাইমটা পার করে এসেছি, তো আমাদেরও কি হয় বন্ধু বান্ধব মিলে মিশে দিয়ে একটা খুব ভালো টাইম যায়। তো ওরও স্কুলে ওরকম টাইম যায়, কিন্তু একটা পার্টে ও আস্তে আস্তে কিছু জিনিস ফিল করতে থাকে। কি ফিল করতে থাকে? ও এটা ফিল করে যে ওকে কেউ ডাকছে, ওকে তো ডাকছে, বা ওর মনে হচ্ছে ওকে কেউ ডাকছে, ও যাচ্ছে। ইভেন কি হয়, এই যে টিনেজ টাইমটা যেখানে আমিও ফিল করি যে বাবা মা অনেক সময় বকে বা আমার কথা আমার ভালো লাগে না, ঠিক ওরও সেম জিনিসটা হয়, এখনো আমার হয় বা সবারই হয়ে থাকে। তো ও কি করে, ঠিক ও একা একা ছাদে গিয়ে বসে থাকে, গল্প করে, মানে নিজের সাথে নিজের কথা বলে। হ্যাঁ, বা ফোন তো ওকে দেওয়া হয় না, দেওয়া হতো না ওই টাইমটাতে, তো খুব স্ট্রিক্টলি মানুষ হচ্ছে। তো কি হয়, তো একা একা নিজের মতো নিজে থাকে, ছাদে গিয়ে কথাবার্তা বলে নিজের সাথে নিজে। তো হঠাৎ করে ও ফিল করে যে ওর সাথে কেউ একজন কথা বলতে চাইছে এবং ও কাউকে দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো কেমন কাকে দেখতে পাচ্ছে, যে খুব সুন্দর, খুব লম্বা চওড়া, ফর্সা এবং সধবা একজন মহিলা ওর সাথে কথা বলে। ওকে, তো কথা বলছে এবং কেমন কথা বলছে না, ও জানতে চাইছে যে সমস্ত কিছু, ধরো ওকে যদি বলতে চাই, আমি জানতে চাই যে আমি কেন, আমার ঠিক কেন মা বাবা বকছে, বা আমার বাবা কেন আমার উপর রেগে যাচ্ছে, ঠিক এরকম কথাবার্তা জিজ্ঞেস করে, আর প্রত্যেকটা ঠিকঠাক উত্তর এবং প্রত্যেকটা কিছুর সলিউশন ওকে সেই মহিলাটা দেয়। ওকে, হ্যাঁ, বিউটিফুল, হ্যাঁ, সুন্দর ছিলেন। তো যাই হোক, তো ও জিনিসটা কিন্তু ভয় পায় না, ও যে ভয় পাচ্ছে এরকম কিন্তু না। এবং আস্তে আস্তে ঠিক এরপর থেকে ও আরো একটা মহিলাকে দেখতে পায়,
ওই ওনার সাথে মানে উনি যে ওনার সাথে আসে এমন না, মানে যে সধবা যিনি ছিলেন তার সাথে যে ওই মহিলাটা আসে এরকমও না, মাঝে মধ্যে আসে বা মাঝে মধ্যে একসঙ্গেও আসে, ঠিক আছে, এসে ওর সাথে কথা বলে বা ওকে বোঝায় অনেক কিছু, ওকে সামলায়, ওকে ভালোবাসে, ওকে আদর করে দূর থেকে অবশ্যই। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো, এটাতে কিন্তু ও ভয় পায়নি, এটাতে ও আরো বেশি সাহস পাচ্ছে। জীবনে অনেক সময় কি হয় যে কখনো এমন হয় যে কোনো কথা, কোনো কিছু, কোনো ইনসিডেন্ট আমি কাউকে শেয়ার করতে পারছি না, বাবা মা বন্ধু বান্ধব দিয়ে কাউকে বলতে পারছি না, কিন্তু এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে ওর কাছে ওই অশরীরী আত্মাগুলোর সাথে যে ও তার সাথে কমিউনিকেট করছে, ও তাদের সাথে কথা বলছে, গল্প করছে, টাইম কাটাচ্ছে এবং সলিউশন নিচ্ছে, ও খুব ভালো আছে ওদের সাথে। এখানে কমেন্টে আচ্ছা যাই হোক, তো ও কখনো ওর বাবা মাকেও এটা বলেনি, সেই টাইমটা ও বলেনি তখনও যে আমি এরকম ভাবে কাউকে দেখতে পাই, কারোর সাথে কথা বলি, কিচ্ছুও বলেনি। ও চুপচাপ জিনিসটাকে এনজয় করছে। কি এনজয় করছে? একদিন কি হয়, ওর সাথে গল্প করতে করতে ওই যে সধবা যিনি আছেন তিনি বলছেন যে তোরই মতন দেখতে আমার একটা মেয়ে ছিল, তোরই মতন দেখতে, এবং আমি প্রথমে ভেবেছিলাম যে তুই হচ্ছিস আমার সেই মেয়েটি, আর আমি তার জন্যই তোর সাথে কথা বলতে এসেছি, কিন্তু পরে দেখলাম যে না, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে এবং তুই তো হচ্ছিস আমার দেওরের মেয়ে। দেওর মানে যে ওই মেয়েটির বড় জেঠুর যে ওয়াইফটা মারা গেছিলেন পরে, আগে যখন মারা গেছিলেন, তো ওই ওয়াইফের একটি মেয়ে ছিল, বাচ্চা মেয়ে ছিল সেই টাইমে, ঠিক আছে। বাচ্চা মেয়েটির তখন কত বয়স হবে, হয়তো ওই 8-9 বছর বা 10 বছর এরকম টাইপের হয়তো বয়স হবে। ঠিক এই টাইমে উনি মারা যান, ওনার বাচ্চাটির মা মারা যায়, এবং তারপরে এই বাচ্চা মেয়েটিকে মানুষ করার জন্যে এই যার কথা বলছি তার যে জেঠু ছিল, তো জেঠু আর একবার সেকেন্ড ম্যারেজ করে, এবং তারপর জিনিসটা তাদের আবার বাচ্চা কাচ্চা হয়, এবং এই যে বাচ্চা মেয়েটি আছে সেই মেয়েটিরও ভাই বোন হয়, নতুন মা পায়, জিনিসটা দেখো ফ্রেশলি জিনিসটাকে কন্টিনিউ হয়। বাট অ্যাট দি এন্ড গিয়ে এই যার কথা বলছি আমি, মেয়েটি, তো এই মেয়েটির একরকম দেখতে কিছুটা, মানে এই মেয়েটির সাথে ওর যে বর্দি, অ্যাকচুয়ালি তো বর্দির ফেসে কিছুটা মিল আছে, ঠিক আছে, নাক চোখের মধ্যে ফেসের মধ্যে কিছুটা মিল আছে। যেহেতু এই মেয়েটিকে ওরকম দেখতে, তার জন্য ওই যে এই যে জেঠিমা ছিল যিনি মারা গেছেন, তার একটু ভুল হয়ে যায়, কারণ সে ভেবেছে এটা হচ্ছে ওনার মেয়ে, তার জন্য একে বেশি করে সাপোর্ট করে, প্রোটেক্ট করে, হ্যাঁ, নিজের মেয়ের মতন। কিন্তু যেহেতু নিজের মেয়ে নয়, তা সত্ত্বেও একে ভালোবাসা দিয়েছে ওরকম ভাবে। আচ্ছা, দেন কি হলো, ওর সাথে অনেক কিছু, এবং আমার মানে ওই যে মেয়েটি রয়েছে, মেয়েটি মাঝে মাঝে অনেক কিছু জানতে চায় ফিউচারের ব্যাপারে, ঠিক আছে। ইভেন এটাও জানতে চাই যে তখন ওই বাচ্চা মাইন্ডে যে হয় না, যে বাচ্চা মাইন্ডে কি জিজ্ঞেস করবে না কি করবে, তো জানতে চাই যে ওর যে উড বি হাজব্যান্ড হবে, এই সমস্ত বিষয় জানতে চাই। তো সমস্ত কিছু খোলামেলা হবে কোনো কিছু বলেনি, কিন্তু কিছু কিছু আমি ক্রেডিট করে দিয়ে যায় যে হ্যাঁ এরকম হবে, বা এটা করিস না, এদিকে যাস না, তুই অপেক্ষা কর, তোর লাইফে কেউ ভালো কেউ আসবে, এরকম ব্যাপারটা হয়, ঠিক আছে। কিন্তু একটা জিনিস কি, যে মেয়েটির কথা বলছে, এই মেয়েটি কিন্তু এই মহিলাটাকে, বা এই সধবা মহিলা হোক বা যে নর্মাল যে মহিলা আছে, তো এদেরকে কিন্তু খুব ভালো করে স্পষ্ট মুখ কিন্তু এখনো দেখতে পাইনি, এটা জাস্ট আকৃতিরা এমনি দেখেছে মেয়েটি, বাট অত ফ্রেশলি কিন্তু দেখতে পাইনি। আচ্ছা, এটা হলো এই যে যিনি ম্যারিড ছিলেন তার কথা। আর যিনি আনম্যারিড ছিলেন তিনি একজন মহিলা, বা তিনি হচ্ছেন এই মেয়েটির পিসি, যে কিনা অ্যাক্সিডেন্টালি ছাদ থেকে লাফ মেরে মারা গেছে। তো এবার এই ছাদ থেকে মারা গেছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল না,
এটা একটা সুইসাইডাল কেস ছিল। কেন? কারণ এই মেয়েটির যে পিসি, এই পিসি সেই টাইমে, সেই আগে একজনকে ভালোবাসতো, ঠিক আছে, ওদের পাড়ারই একটা কোনো ছেলেকে ভালোবাসতো। কিন্তু এই যে মেয়েটির যে পুরো ফ্যামিলিটা, আমি প্রথমে বললাম যে মেয়েটি নিজেই খুব স্ট্রিক্টলি মানুষ হচ্ছে, যার কারণে ওর কাউকে কোনো কিছু বলার মতন কোনো স্পেস ওর নেই। ঠিক এইরকমভাবে ওর যে পিসি ছিল, তো সেই পিসিরও ওরকমভাবে ওরা আরও বেশি স্ট্রিক্টলি মানুষ হয়েছে, ঠিক আছে, যে বাড়িতে প্রেম করা, লাভ ম্যারেজ করা যাবে না কোনোভাবেই। হ্যাঁ, যাকে দেখে দেবো তার সাথে বিয়ে করতে হবে। আর তখনকার দিনে জিনিসটা তো আরও বেশি প্রগাঢ় ছিল, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও ভালোবাসা জিনিসটা তো হুট করে এরকমভাবে হয়নি। তো ভালোবেসে যায় কোনো একটা ভাবে, এটি একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু সে বুঝে গেছিল যে সে যদি ভালোবাসে সে কিন্তু মানে সেটাকে বিয়ে করতে পারবেই না, ঠিক আছে। এবার এই মেয়েটির যে বাবা ছিল, এই যে মেয়েটির বাবা, এই ব্যাপারটা আরো মানে এই লোকটা মানে দাদাটা হচ্ছে আরো বেশি স্ট্রিক্ট। হ্যাঁ, তো এতটাই স্ট্রিক্ট যে ইনি এর বোনকে মানে একেবারে মানে প্রেম ভালোবাসা করতেই দেবে না। এবং এই যে মেয়েটির যে মানে কাজিন সিস্টার্সরা রয়েছে, মানে এই বড় যে দিদিরা রয়েছে, এদের ওপরেও কিন্তু এই লোকটিকে মানে রেস্ট্রিকশন দিয়েছে যে তোমরা কিন্তু প্রেম করতে পারবে না। কিন্তু কেউ কারোর কথা এই জেনারেশনটাতে শোনেনি, বাট আগের জেনারেশনটা যেহেতু নিজের বোন ছিল, তারা আরো বেশি গার্ডস ছিল ওনার, ঠিক আছে। তো কি করে যে ওই যে মেয়েটির যে পিসি ছিল, তো সেই পিসিটা কি করে, ঠিক ওই যে বললাম যে কালী পুজোর টাইমটাতে উনি একা স্টোভে রান্না করছিল, তো ওনার প্ল্যানটা এটাই ছিল, বাড়িতে কেউ ছিল না, ঠিক ওই টাইমে নিজের গায়ে নিজেই আগুন লাগিয়ে দেন এবং কি করে যে উনি ছাদ থেকে লাফ মেরে সুইসাইড করে, যে ওনার সাথে ওনার লাভারের বিয়ে হবে না, উনি ওনার ভালোবাসাকে পাবে না, এটা ভেবে নিয়েই উনি সুইসাইড করে। কিন্তু এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ওদের বাড়িতে কেউ জানে না টিল ডেট। টিল ডেট মানে হচ্ছে ওই মেয়েটি যতক্ষণ না জানতে পেরেছে ব্যাপারটা। তো এই যে মেয়েটির কথা বলছি, এই মেয়েটিকে ওর পিসি অ্যাজ আ ভূত ওকে জিনিসটা শেয়ার করেছে। হ্যাঁ, কারণ শেয়ার করেছে এবং শেয়ার করে এটাই বলেছে যে তোর বাবা কিন্তু খুব স্ট্রিক্ট, এখনো স্ট্রিক্ট আছে, এখন হয়তো অনেকটা নরম হয়ে গেছে, কিন্তু সেই টাইমে অনেক বেশি স্ট্রিক্ট ছিল। তো আমাকে আমার ভালোবাসাকে পেতে দেয়নি, কিন্তু তুই তোর ভালোবাসাকে নিশ্চয়ই পাবি, ঠিক আছে। বা তুই যখন ভালোবাসবি বা তোর লাইফে যদি কখনো কেউ আসে, তুই নিশ্চয়ই তার ভালোবাসাকে পাবি, ঠিক এরকম একটা ভালোভাবে প্রোটেকশন দিচ্ছে ওকে, ঠিক আছে। তো এই ঘটনাটা কিন্তু আমার বোন ফার্স্ট জানতে পারে যে ওর পিসি কিভাবে মারা গেছে, যে ব্যাপারটা কিন্তু এতদিন বাড়ির লোক কিন্তু অ্যাক্সিডেন্ট হিসেবেই জানতো, বাট এক্স্যাক্টলি এটা অ্যাক্সিডেন্ট ছিল না। তো বোনকে ফার্স্টে এই ঘটনাটা শেয়ার করে ওর মৃত বা মৃতা পিসি। যাই হোক, কিন্তু আমার বোন বলেই দিলাম, অ্যাকচুয়ালি মেয়েটি হচ্ছে আমার বোন। তো হ্যাঁ, আমার বোন বলেই কিন্তু আজকে আমি এই ঘটনাটা শেয়ার করছি সবার সাথে, মানে ফিল দিয়ে জিনিসটাকে বলছি, কারণ আমি এই জিনিসটা খুব নিজে থেকে খুব মানে কি বলবো, আমাকে এসে কোনো সময় হয়তো কিছু কিছু শেয়ার করেছে, সবকিছু শেয়ার করতে পারিনি, বাট অনেক কিছু শেয়ার করেছে যেটা হয়তো আমি তোমাদেরকে বলতে পারবো না। বাট না, মানিকতলা না, এটা হচ্ছে সাউথের ঘটনা। না, নিজের বোন নয়, কাজিন সিস্টার, মানে আমার মাসির মেয়ে। ওকে, তো কি হয়, আমার বোনের এই যে ব্যাপারটা, এই জিনিসটা জার্নিটা স্টার্ট হয়, একটা অদ্ভুত জার্নি। কিন্তু এই যে ঘটনাগুলো ওর সাথে ঘটছে, এই ঘটনাগুলো যখন ওর বাড়ির লোক জানতে পারে যে ও এরকম দেখতে পায়, এরকম জিনিসপত্র কথা বলে বা কিছু, কি করে ওর বাড়ির লোকেরা স্টার্ট করে দেয় যে ওর মাথা খারাপ হয়ে গেছে বা ভুলভাল দেখছে, মানে ওকে নিয়ে সবাই ব্যঙ্গ করে, ওকে নিয়ে সবাই ইয়ার্কি করে, ঠিক আছে।
ঠাট্টা হাসি ঠাট্টা করে। আর এই জিনিসটা আমার বোন কিন্তু নিতে পারে না কোনোভাবেই, ঠিক আছে। এটাতে ও আরো বেশি ট্রমাটাইজড হয়ে যায়, আরো বেশি ডিপ্রেসড হয়ে যায়, কারণ ও কি ওইটুকুনি বাচ্চা, মানে ক্লাস 9-10-এ পড়ে, ঠিক আছে। সেই টাইম ওকে এভাবে হাসাহাসি করছে, এই ব্যাপারটাকে কেউ সিরিয়াসলি নিচ্ছেই না, ঠিক আছে। তো একদম সিরিয়াসলি না নিয়ে ওকে এই জিনিসটাকে, যে কোনো বাচ্চা বা কোনো মানুষের জিনিসটা ঘটছে, এটা অলৌকিক কিছু ঘটছে, তখন কি করা, তাকে সাপোর্ট দেওয়া উচিত বা জিনিসটা কাউন্সিলিং করা উচিত, যে হ্যাঁ তুমি বলো যে তোমার সাথে কি হয়েছে। এই সমস্ত কিচ্ছু না, ওর বাড়ির লোক, মানে ওর বাবা বাদ বাকি সবাই ওর এই ব্যাপারটাকে নিয়ে খুব পরিমাণে ইয়ার্কি ঠাট্টা হাসি ঠাট্টা করে, ওকে সেটাতেও খুব কষ্ট পায়, দুঃখ পায়, ওকে। এবার শুধু এই ব্যাপারটাকে নিয়ে না, ওর আরো অনেক কিছু নিয়ে ওর ফ্যামিলি ঠিক ওকে একটা টার্গেট বানিয়ে দেয়, যে না ওকে নিয়ে হাসি ঠাট্টা করবো, ওকেই হচ্ছে আমাদের হাসির খোরাক বানাবো, এরকম ভাবে জিনিসটা করতে থাকে। ফাইন। তো এবার কি হয়, আস্তে আস্তে জিনিসটা আরো বেশি বাড়তে থাকে। কি বাড়তে থাকে, যে এই যে কথা বলাগুলো, হ্যাঁ, তো এই যে কথা বলছে আমার বোন, ওই ওর যে রয়েছে যে জেঠিমা বা ওনার যে পিসি, ওটাতে আরো বেশি করে কথা বলতে থাকে। আর এই যে জেঠিমাকে ওর বাড়ির সবাই বলতো বড় মনি, ওকে। তো এবার আমার বোন যখনই একা থাকে তখনই ওকে ডাকে, ঠিক আছে, তখনই ওকে ডাকছে। ধরো ঘরের মধ্যে একা বসে আছে, তো কোথা থেকেও আওয়াজ শুনতে পাচ্ছে, কথা শুনতে পাচ্ছে, এবং ওকে অনেক রকমের কথা বলছে, মানে ওকে জিনিসটাকে ওকে ওই ঘর থেকে ওকে সেপারেট কোনো ফাঁকা জায়গায় এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এরকম করতে থাকছে, ও চলেও যাচ্ছে। এবং জিনিসটা এত পরিমাণে বেড়ে যায়, এবং কি হয়, ওর যেহেতু এই জিনিসগুলো ঘটছে এবং বাড়িতে বাইরের লোকের ওকে সাপোর্ট দিচ্ছে না, তো তখন কি হয়, ওর যে মেন্টালি ট্রমাটাইজের জন্য ও আস্তে আস্তে একটু খারাপ হেলথের দিকে স্টার্ট হয়ে যায়। এই নয় যে ওর ফিজিক্যালি হেলথ খারাপ হচ্ছে সেটা না, কিন্তু মেন্টালি হেলথ খারাপ হচ্ছে, এবং তার জন্যই কিছুটা এফেক্ট ফিজিক্যালি ভাবেও হচ্ছে। আর পড়াশোনা অনেকটা ডিস্ট্রাক্ট হয় পড়াশোনার দিক থেকেও। এবার তারপর তো করোনা চলে আসে, তো এই সমস্ত মিলিয়ে মিশে না পুরোপুরিভাবে এক্সস্টেড হয়ে যায়। এবং এই জিনিসটা বুঝতে পেরে মাসি আর মেশো মিলে মানে কিছুটা ভাবে কোনো জায়গাতে গিয়ে জিনিসটাকে ক্লিয়ার করতে চাই, কারণ অ্যাট দি এন্ড গিয়ে তো বিশ্বাসটা করতেই হবে, যেটা কোনো ন্যাচারাল নয়। বিশ্বাসটা কেন করবে, কারণ এই জন্য ওর যে পিসি ছিল, এই পিসি কিভাবে মারা গেছে বা কেন মারা গেছে, এটা কিন্তু ওকেই ফার্স্ট ওর পিসি বলেছিল, ঠিক আছে। বাড়ির আর কখনো কেউ জানতোই না যে ও অ্যাকচুয়ালি সুইসাইড অ্যাটেম্প করেছে। যাই হোক, তো এই জিনিসটা কিন্তু এটা হচ্ছে একটা মেন প্রুফ যে ওকে বলেছে যে কেন মারা গেছে, এটা কিন্তু কেউ জানতো না। তো জিনিসটার পর ওকে বিশ্বাস করতে জিনিসটা হচ্ছে সবাই বিশ্বাস করতে বাধ্য হয়। আর এরপরে আমার বাবা একদিন একটা জায়গাতে নিয়ে যায় সবাইকে মিলিয়ে, ঠিক আছে, যে না এটা একটা ঠিক প্রতিকার করতে হবে, কারণ অবশ্যই না একটা আনন্যাচারাল কোনো বস্তুর সাথে সে দিনের পর দিন কথা বলে যাচ্ছে, দিনের পর দিন নিজের ফিলিং শেয়ার করছে, দিন রাত্রি শুধু ওখানে পড়ে আছে, একা একা থাকছে, এটা তো ঠিক নয়, অবশ্যই ঠিক নয়। তো সেই জন্যে মাসি মেশো আমার বাবার সাথে ভালো করে একটা মানে কন্ট্যাক্ট করে, এবং তারপর আমার বাবা একটা পরিচিত একজন বন্ধুর কাছে যায়, সেখান থেকে সেই বন্ধুটা একটা রেফারেন্স দেয়, তো সেখানে যাওয়া হয়। একজন জ্যোতিষী বা সামথিং এরকম জিনিসপত্র যারা ঠিক করে দিতে পারে জিনিসের ব্যাপারটা, হ্যাঁ, বা জানিয়ে দিতে পারে যে কি হচ্ছে কেন হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, চাপ ফেলে মেন্টালি, ওকে। তো এবার কি হয়, আমার বোনকে নিয়ে আমার বাবা মা, আমার মাসি মেশো এবং আমার মামা, আমার দুই মামা সবাই মিলে এরকম যায়, আমার বাবার বন্ধুর বাড়িতে যায়, এবং সেখান থেকে ওই রেফারেন্স জায়গাটাতে যাওয়া হয়। এবার গিয়ে কি হয়, ওখানে একটা টেবিল ছিল, বড় টেবিলের মধ্যে কি রাখা আছে, বড় বড় দুটো মোমবাতি রাখা আছে, এবং টেবিলের একদিকে ওই লোকটি যিনি জিনিসটা ক্রিয়েট করছেন আর কি, এবং একদিকে আমার বোন বসে আছে,
উনি ওনার মতন কাজ করছে, কি করছে উনি মন্ত্র সামথিং এরকম যেগুলো হয় আর কি, মন্ত্র বলছে বা সামথিং কিছু করার পর ওকে বলছে, আমার বোনকে বলছে যে তুমি এই মোমবাতির শিখাটাতে দেখো, আগুনটায় দেখো তুমি কাকে দেখতে পাচ্ছ। ওকে, তো ও দেখে বলছে হ্যাঁ। এবার যখন দেখছে ওই মোমবাতির শিখাটাতে, ওরা দেখেই ছিটকে চলে এসে মানে হাউ হাউ করে কাঁদতে থাকছে, মানে ও এত প্রচন্ড জোরে ও কাঁদছে, ঠিক আছে, ও কাঁদতে থাকছে। ওকে, তারপর কেন কাঁদছে, এবার সহজে কিছু বুঝতে পারছে না যে কেন কাঁদছে, তো ওকে জড়িয়ে ধরে জিনিসটাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। এবার ওকে যখন জিজ্ঞেস করছে তুমি কাকে দেখতে পাচ্ছ, তখন ও বলছে যে আমাদের বাড়িতে একটা ফটো থাকে, সেই ফটোটার বউটাকে আমি ওখানে দেখতে পাচ্ছি। কোন ফটো না, ওর বাড়িতে ঠিক ওর নিচের তলায় ওর বড় জেঠুর ঘরে ওর যে বড় জেঠিমা ছিল তার একটা ফটো ওখানে লাগিয়ে রাখা হতো। হ্যাঁ হ্যাঁ, আমার বোন, হ্যাঁ মাসুতো বোন কাঁদছে, হ্যাঁ। তো এবার কি হলো যে ওখানে ওই যে ফটোটা দেখেছে ও, ঠিক সেই মহিলাটাকে ওই যে ওই আগুনের শিখার মধ্যে ও দেখতে পাচ্ছে, ঠিক ওই রকম ভাবেই ওই ফটোটার মতনই সিঁদুর টিপ পরা সধবা বেশে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। ওটা দেখেই ও কাঁদতে শুরু করে দিয়েছে। মানে এতদিন যে কথা বলে এসছে, ও কিন্তু ভয় পায়নি, ও কিন্তু সাহসের সাথে এনজয় করে কথা বলেছে। বাট ওই দিনকে গিয়ে কিন্তু ও আর নিজেকে মানে রেজিস্ট করতে পারেনি, ও কেঁদে ফেলেছে, আজ খুব জোরে এবং হাউ হাউ করে কেঁদে ফেলেছে। তো এভাবে কাঁদার পর তো ওকে এবার কি হলো, সমস্ত মন্ত্র তাবিজ বা কিছু অনেক কিছু জল পড়া বা অনেক কিছু জিনিসপত্র দেওয়া হলো, যেগুলো ওর বলেছে যে বাড়িতে গিয়ে ছড়াতে হবে বা ওকে খাওয়াতে হবে। তো এরকম কিছু টোটকা বা কিছু মানে জিনিসপত্র সাজেশন করে দেয় ওই লোকটা, এবং তারপর থেকে জিনিসটা আস্তে আস্তে ঠিক হতে থাকে। তো মেইন ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে মহিলা ছিল, দুটো মহিলা ছিল এবং আর একটা কোনো কেউ স্পিরিট ছিল, তিনটে স্পিরিট ছিল, মেন ওদের বাড়িতে তিনটে স্পিরিট ছিল। তিনটে স্পিরিটের মধ্যে কি হচ্ছে, এই বাড়িটার মধ্যে প্রোটেক্ট করছে হচ্ছে দুটো স্পিরিট, ওর জেঠিমা আর ওর পিসি। আর আদার যে স্পিরিটটা ছিল, এই স্পিরিটটা ওদের বাড়িতে ক্ষতি করতে আসছে, ঠিক আছে। যাতে ক্ষতি না করতে পারে তার জন্য এই দুটো স্পিরিট এতদিন ধরে ওদের বাড়িটাকে রক্ষা করে গেছে, ঠিক আছে। এবং তোমরা এটা বুঝতেই পারছো যে এই স্পিরিট গুলো কিন্তু মানে যে জেঠিমা আর পিসি, এরা কিন্তু ক্ষতি করেনি কখনো আমার বোনকে, ঠিক আছে। তো কখনোই ক্ষতি করেনি, বরঞ্চ একে আরো বেশি সাহস ঢুকিয়ে গেছে, আরো বেশি মানসিক প্রশান্তি দেওয়ার চেষ্টা করে গেছে অনেক কিছু। তখন যেহেতু আমার বোন তখন ওই টাইমে ক্লাস 8-9 স্টুডেন্ট, তাহলে বুঝতে পারে তখন অনেকটা ছোট, সেই টাইমে ওকে কিভাবে মানে কাউকে যেহেতু বলার মতন কেউ ওকে পেতো না, মা বাবাকে বলতে পারতো না ভয়েতে, ঠিক আছে। আমি এটুকু জানি যে আমার বোন শুধুমাত্র কিছু যদি মানে একটু কিছু যদি হয়, এটা আমাকেই ও বলে, এসে খুব কমও বলে, বাট অল্প হলেও আমার সাথে শেয়ার করে কোনো কিছু, আদারওয়াইজ ও কোনো কিছু শেয়ার করতো না। এবার এই যে ঘটনাটা, এই ঘটনা কিন্তু আমার বোন আমাকে এসে খুব অল্প সংখ্যক কিছু পয়েন্টস জাস্ট আমাকে বলেছে যে ও ওরকম দেখতে পায় বা কিছু, হ্যাঁ। তো ও জাস্ট এটাই আমাকে শেয়ার করেছে যে দিদি তুই বিশ্বাস করবি তো, আমার কিন্তু কখনো কেউ বিশ্বাস করে না জিনিসটা। আমি যে হ্যাঁ আমি নিশ্চয়ই বিশ্বাস করবো, তুই আমাকে বল, ঠিক আছে। তখন ওই টাইমে তখন আমিও ছোট ছিলাম, বাট আমি ওকে না বিশ্বাস করেছি বা আমি চাইছি যে ও জিনিসটা বলুক, ঠিক আছে, ও জিনিসটা বলুক, বলে ও হালকা হোক, ওকে। কারণ হয়তো আমার মনের মধ্যে হয়তো কোথাও না কোথাও যদি জিনিসটা আমি ফেস করছি না, কারণ আমার হয়তো ভূতগুলোর সাথে আমি তো কথা বলছি না, তো হয়তো জিনিসটা আমি ফেস করছি না, বাট ও ফেস করছে জিনিসটা। তো ফার্স্টে আমাকে অ্যাজ আ কাউন্সিলার ডিল করতে হয়েছে, যতটুকুনি পেয়েছে ততটুকুনি আমি করার চেষ্টা করেছি। হ্যাঁ তুই বল, আমি শুনছি, নিজেকে বিশ্বাস করে শুনেছি। তো ওর কাছ থেকে শোনা যে ওর যে জেঠিমা বা ওর যে পিসি ছিল, সে ওকে এসে হেল্প করতো এবং বোঝাতো। এটা কিন্তু আমি অনেক কাছ থেকে শুনিনি, বাট ওই যে
ওখানে গিয়ে ওই জায়গাটাতে গিয়ে লোকটার কাছে গিয়ে যে কি হয়েছে সেটা কিন্তু আমার বোনকে বলেও আর বেশি কষ্ট পায়। তো কখনোই আমি জিনিসটা ওকে জিজ্ঞেস করিনি যে হ্যাঁ বোন তুই ওই দিনের কথাটা বল, আমি কখনো জিজ্ঞেস করিনি, আমি কখনো জিজ্ঞেস করিনি। আমি ওইখানের ব্যাপারটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে জেনেছি, যেহেতু আমার মা ওখানে গিয়েছিল। ওকে, যাই হোক, তো এই যে ব্যাপারটা, এটা এখন জিনিসটা ঠিকঠাক হয়ে গেছে। বাট ওই যে 3-4 বছর ধরে আমার বোনের যে একটা পেইনফুল, একটা মেন্টালি একটা ট্রমাটাইজ ব্যাপারটা ছিল, এটা আমার নিজেকে খুব কষ্ট দিয়েছে। যে আমার বোন কি কেউ বিশ্বাস করছে না, ওর বাড়ির লোকের এটাকে নিয়ে হাসাহাসি করছে, ঠিক আছে? তো এটা আরো বেশি কষ্টদায়ক। আচ্ছা, কটা বাজলাম একটু দেখবো। আচ্ছা, আধ ঘন্টা যে গল্প কমপ্লিট করে দিয়েছে। এরপরে আমি একটু আরো গল্প বলবো, বাট এখন একটু কমেন্টস পড়ে নিই যে কি কমেন্টস লিখছে। হার্মফুল স্পিরিটগুলো কে ছিল বললে? হার্মফুল স্পিরিট মানে হচ্ছে 3টে স্পিরিট ছিল, তার মধ্যে একটা ছিল যে যাকে রেকগনাইজ করা যায়নি, বাট সে অ্যাটাক করতো, মানে সে এটা খারাপ চাইছিল, ক্ষতি চাইছিল এই বাড়িটার মধ্যে। বাট জেঠিমা আর যে পিসি ছিল, সেই জেঠিমা আর পিসি এই স্পিরিটটার থেকে বাঁচাতো, মানে বাড়িটাকে প্রোটেক্ট করতো, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই সাফার করেছে, মানে ওর এখন জাস্ট 12 দেবে, তো সেই টাইমে তো আরো কম বয়স ছিল। আচ্ছা, আর কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। তো তোমরা কি ঠাকুরের গল্পকে শুনতে চাও? তাহলে আমি বলবো, ঠাকুরের গল্প আমার কাছে অনেক আছে, বলো শুনতে চাও কিনা? কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। লেখো লেখো, তোমরা কেউ লেখো ঠাকুরের গল্প শুনতে চাও কিনা। আচ্ছা, হ্যাঁ, বোনের খুব পাওয়ার ছিল, এক্স্যাক্টলি। ভূতের গল্প তো বললাম এতক্ষণ, নিশ্চয়ই ভূতের গল্প তো বলবোই, ভূতের গল্পের জন্যই তো মানে গ্রুপটা সৃষ্টি হয়েছে, অবশ্যই বলবো। বাট তার আগে একটা ছোট্ট ঠাকুরের গল্প বলি, যেটা আমার শোনা, এবং ওই গল্পগুলো শুনতে খুব ভালোবাসতাম আমি। তো কি হয়েছে যে আমার মামার বাড়িতে যে বড় রাজের যে মন্দির, মানে বড় রাজ বলে যে দেবতাটা রয়েছে, বা শনি দেবতা, তো বলতেন এরকম নাকি মুখে তুলে, যাই হোক। তো হ্যাঁ, তো বড় রাজের মন্দির আছে আমার মামার বাড়িতে। তো এই যে মন্দিরটা সৃষ্টি বা এই মন্দিরটা তৈরি হওয়ার পিছনে কিছু ঘটনা রয়েছে। ঘটনাটা কি, যে আমার যে মানে দাদু, মানে মামা বাড়ির দাদুর যে মা ছিল, মানে হচ্ছে আমার মায়ের ঠাকুমা, ওকে? তো আমার মায়ের ঠাকুমা সেই টাইম, তখন আমার দাদুরাও অল্প বয়স্ক, ছোট ছোট ছিল, টিনেজার ছিল। তো সেই টাইমে কি হয়, আমার যে মায়ের ঠাকুমা ছিলেন, তো মায়ের ঠাকুমা একদিন রাত্রিবেলা শুয়ে আছে, তো শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়ে ওরকম স্বপ্ন দেখছে যে কোন একজন দেবতা, বা কেমন দেবতা, পরে বুঝতে পারলো ব্যাপারটা কি হলো, যে খুব আলো, মানে চারিদিকে প্রচন্ড পরিমাণে আলো, ঠিক ওই আলোর মধ্যে থেকে না একজন কোনো দেবতা যিনি বেরিয়ে আছেন, এবং সেখানে মানে তিনি তার আওয়াজটা সে শুনতে পাচ্ছেন, মানে মায়ের ঠাকুমা, তিনি বলছেন যে আমাকে পুজো কর, আমাকে তোর বাড়িতে স্থাপিত কর, আমাকে নিত্য পুজো কর, ঠিক আছে? এবং শনিবার করে আমাকে ভালো করে পুজো কর। তো এই সমস্ত বলছে। বাট তখন অবধি ওই দিনকে মানে স্বপ্নটা দেখার পর যে মায়ের ঠাকুমা ছিল, ঠাকুমা বুঝতে পারলো না ব্যাপারটা কি হলো, ঠিক আছে? নর্মাল কোনো স্বপ্নের মধ্যে জিনিসটা কেটে গেছে। বাট ঠিক ওই স্বপ্নের পরের দিনকেই আবার রাত্রেবেলা আবার সেম স্বপ্ন দেখে, যে ওরকম ভাবে ঠিক অনেকটা পরিমাণে আলো, এবং আলোর মধ্যে কাউকে একটা আবছা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছে, এবং শুনতে পাচ্ছে যে আমাকে পুজো কর, আমাকে পুজো দে।
আমাকে নিত্য পুজো কর এবং শনিবার করে আমাকে ভালো করে মানে নর্মাল যেরকম হয় আর কি, শনিবার করে যখন পুজো, তো পুজো চাইছে। দেন এবার কি হয় যে এবার যে ঠাকুমাটা ছিলেন, ঠাকুমাটা বলছে যে তুমি কোন দেবতা আমি তো বুঝতে পারছি না, তুমি আর একবার স্বপ্নে এসে আমাকে বলে যাও তুমি কোন দেবতা। ঠিক আছে, ওটাই তো বলছি, কি করে বোঝা গেল দাঁড়ান। তো উনি তো বুঝতে পারছে না যে কোন দেবতা বাকি। তো জিনিসটা এরকম বললো যে আবার ভগবানের কাছে গিয়ে বসে উনি নর্মাল টাইমে আর কি উনি বলছেন যে তুমি কোন দেবতা আমি তো বুঝতে পারছি না, তুমি প্লিজ, মানে প্লিজ তো বলেনি, তুমি দয়া করে আমাকে বলো যে তুমি কোন দেবতা। ঠিক ওই রাত্রেবেলা আবার ঘুমায় এবং আবার স্বপ্নে আসে। স্বপ্নে এসে ওনাকে বলেন যে আমি শনিদেব বা আমি বড় রাজ, তো তোদের বাড়িতে উঠোনে এরকম ভাবে একটা মন্দির স্থাপিত করবি, এরকম অনেক কিছু বলা হয়। এবং সেখান থেকে ঠিক তারপর থেকে কি হয় যে এই স্বপ্নরাজটা পাওয়ার পরে আস্তে আস্তে একটা মন্দির তৈরি, তখন মাটির মন্দির তৈরি করা হয় আর কি। তো মাটির মন্দির তৈরি করা, ওখানেই বড়রাজকে আনা হয় এবং ওখানেই ওনার মানে মূর্তি রয়েছে, মাটির মূর্তি। প্রত্যেক বছরে মাটির মূর্তিটাকে চেঞ্জ করা হয় এবং নর্মাল ডেজে এভরিডে পুজো করা হয়, নিত্য পুজো। আর শনিবার করে ভালো করে ফল প্রসাদ দিয়ে, সিন্নি দিয়ে এবং কি দিচ্ছে, আচ্ছা, তো সিন্নি দিয়ে এবং বাচ্চাদেরকে খাওয়াতে, মানে বলেছে যে বাচ্চাদেরকে যাতে খাওয়ানো হয় ওই সিন্নি প্রসাদগুলো, হ্যাঁ, পাড়ার বাচ্চাদেরকে যাতে খাওয়ানো হয়। তো এইসব মিলিয়ে জিনিসটা ঠাকুরের একটা স্বপ্নাদেশ পায়, সেখান থেকে মন্দিরটা সৃষ্টি হয়। তো প্রথমে সেই মন্দিরটা ছিল হচ্ছে মাটির, ঠিক আছে। এবং তখনও কিন্তু মানে আমার মামাবাড়ির মানে সিচুয়েশনটা কিন্তু গ্রামে, আমার মামার বাড়িটা তখন ওই টাইমে আরো বেশি গ্রাম ছিল ওই জায়গাটাতে। এখন তো সব আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, শহরের ছত্র ছায়ায় চলে যাচ্ছে সব গ্রামগুলো, বাট সেই টাইমে তো একদম গ্রাম ছিল। তো সেখানে মাটির, যেহেতু ওরা মাটির বাড়ি, নর্মাল মানুষের মাটির বাড়িতে ছিল এবং মন্দিরটা কিন্তু মাটির বাড়ি দিয়ে, মানে মাটি দিয়েই তৈরি হয়েছে, ঠিক আছে। তো এবার আস্তে আস্তে এই মন্দিরটা স্থাপিত হয়ে যাওয়ার পর থেকে ওদের কি বলবো আর্থিক অনটন আস্তে আস্তে কাটতে থাকে, ঠিক আছে। তো কাটতে থাকার পর ওই মাটি থেকে বাস্তু নিয়ে ঠিক আমার ঠিক জ্ঞান নেই, কিন্তু হ্যাঁ বাস্তু সাপ বলে একটা বিষয় আছে, সেটা নিয়ে আমার একটা গল্প রয়েছে। যাই হোক, তো এই যে আমার মা বাড়িতে তখন ওই টাইমটাতে একটু আর্থিক অনটন চলছিল, কিন্তু ওই মন্দিরটা স্থাপিত হয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কি হয়, মন্দিরটা মাটির থেকে হয়ে গেল, মানে পাকা হয়ে গেল, ছাদ হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল আর কি, ঠিক আছে। এবং আমার মামা বাড়ির যে ঘরগুলো ছিল সেগুলো কি একটা টাইমে মাটির ছিল। তো সেই মাটির থেকে এখন খুব ভালো সিচুয়েশন চলে এসেছে, খুব ভালো বড় বড় বাড়ি হয়ে গেছে, পাকা বাড়ি হয়ে গেছে। তো এরকম মানে ওই যে দেবতাটা আসার পর থেকে আমাদের মা বাড়ি কিন্তু আস্তে আস্তে উন্নতি পথে হেঁটেছে এবং হাঁটছে। আর এখন অনেক রকম মানে সবার লাইফেই তো ওঠানামা থাকে, তো ওঠানামার মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু মা বাড়ি ঠিক এখন এই সিচুয়েশনে কিন্তু কি বলবো খুব ভালোভাবে ওরা জীবনযাপন করছে, ঠিক আছে। হ্যাঁ, মানে বড় রাজের পুজোর একটা প্রসাদ হচ্ছে সিন্নি প্রসাদ আর কি। আচ্ছা, সৈকত মিত্র লিখছেন যারা পরিশ্রমী হন শনিদেব তাদের কখনো কোনো কষ্ট দেন না বা শনির দশা চলাকালীন কষ্ট কম করে দেন। আচ্ছা, ওকে। তো একজন লিখলো বাস্তুশাস্ত্র বলে, বাস্তুশাস্ত্র ঠিক আমার জানা নেই, কিন্তু আমি যেটা বললাম যে বাস্তু সাপের একটা যে ব্যাপারটা থাকে সেটা নিয়ে আমার একটা ছোট্ট নিজের বাড়ির গল্প আর কি আমার জানা আছে। তোমাকে শুনতে চাই ওই গল্পটা? তাহলে বলো, আমি বলছি।
তাড়াতাড়ি বলো এটা শুনতে চাও কিনা, তাহলে আমি শুরু করবো। কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, শুনতে চাও না? মানে বুঝলাম না, ওনার দিদুন আছেন তোমার? আমার মানে আচ্ছা আমার দিদুন, হ্যাঁ আমার দিদুন তো রয়েছে। আমি যার কথা মানে আমার দিদুনের কিন্তু উনি হচ্ছেন মানে কি বলবো শাশুড়ি মা, তার কথা কিন্তু আমি এখন বললাম, মানে আমার মায়ের ঠাকুমার কথা বললাম কিন্তু। আচ্ছা বলুন লিখছে সৈকত মিত্রা, ওকে না তুমি আমার থেকে, আপনি হয়তো আমার থেকে অনেকটাই বড়, বাট নামটা মেনশন করছি তো কিছু মনে করবেন না প্লিজ, ওকে। তো হ্যাঁ আমার বাড়ির যে বাস্তু সাপের যে ব্যাপারটা, এটা হচ্ছে যে আমার যে ঠাকুরদা ছিলেন, তো উনি হচ্ছেন এক হচ্ছে রাধাকৃষ্ণ আর এক হচ্ছে মা মনসা, ঠিক আছে। তো এই দুটো দেবদেবীকে খুবই মন প্রাণ দিয়ে কি বলবো ভালোবাসতেন, বা স্নেহ হবে না, মানে কি বলবো এটাকে কি বলে মাথায় আসছে না, ভক্তি করতেন, ওকে। তো আমার বাড়িতে মা মনসার এখন থান হয়ে গেছে, বাট সেই টাইমে কিন্তু মা মনসার যে গাছটা হয় না, যে মনসা গাছগুলো হয়, তো সেই গাছে উনি পুজো করতেন, ঠিক আছে। তো কি হয় একটা টাইমে আমাদের বাড়িতে যখন আমাদের ঠিক আমার যে বাড়িটা আছে, আমার যে বাড়িটা সেপারেট বাড়ি, তো মানে আমাদের পুরো ফুল ফ্যামিলি কিন্তু সেপারেট বাড়ি হয়েছে, ঠিক আছে। বড় জেঠিমার বাড়ি, নিজের বাড়ি, আমার বাড়ির পাশেই হচ্ছে আমার জেঠুর বাড়ি, ঠিক আছে। তো জেঠুর বাড়ি ঠিক যখন জেঠুর বাড়ি তৈরি হয়নি ওই টাইমে কিন্তু যেটা আমার যেটা পুলিশ অফিসার, তো এখানে থাকতো না, উনি ওরা কোয়ার্টারে থাকতেন। তো আমার জেঠুর বাড়িটা হওয়ার আগে একটা ওখানে অন্য ঘর ছিল, ঠিক আছে। তো ওই ঘরটা তৈরি হওয়ার আগে কিছু ঘটনা আমি বলি। আচ্ছা, তো ওই ঘরটা তৈরি হওয়ার আগে নর্মাল যেমন বাগান ছিল ওখানে, মানে আমাদের বাড়িটা কিন্তু বাগানটা কেটে মানে গাছপালা কেটে দিয়ে তৈরি করা, কিন্তু এর আগে একটা বাগান ছিল, বড় বড় গাছপালার বাগান ছিল। তো ওই বাড়িটা মানে ওই সাইডে আমার ঠিক বাড়ির পাশের জায়গাটাতেই, তো ওখানে প্রথমে বাগান ছিল, ঠিক আছে। তো বাগানগুলো এখন মাটি কাটছে তো ঘর করার জন্যে, সেই মাটি কাটতে কাটতে ওরা পায় ঠিক মাটির ঠিক ভিতর দিকে একটা বড় রকম ঠিক মাটির হাঁড়ি মতন, বা সাপেরা থাকলে কিন্তু কি হয় ঠিক মাটির যে গর্ত গুলো হয়ে যায় না, মানে গোল গোল ব্যাপারটা, মানে মাটি কিন্তু তলার ওগুলো হয়, আর ঠিক ওদের থাকার মানে দেখলেই বোঝা যাবে যখন কেউ থাকতো, মানে পুরো ক্লিন পুরো মসৃণ একটা জায়গা তৈরি হয়ে যেত ওই মাটির ভিতরে, আর গোল গোল রাউন্ড সমস্ত কিছু, ঠিক আছে। ঠিক ওই রকমের চাকার মধ্যে কিন্তু একটা অনেকগুলো ডিম পায়, ওকে, মাটি খুঁড়তে খুঁড়তে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো কি হয় যে ওই মাটির থেকে ওরকম মসৃণ জায়গাগুলোর মধ্যে অনেকগুলো সাপের ডিম পাওয়া যায়। তো কি হয় সাপের ডিমগুলোকে নিয়ে কি মানে এখন তো হাতে পড়ে গেছে মানুষের, তো এখন তো ওটাকে নিয়ে তো কিছু করা সম্ভব না। তো আমার ঠাকুরদা কি করেছিল যে ওখান থেকে ডিমগুলোকে তুলে আমার মানে এই যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, ঠিক আছে, ওই পুকুরে ওখানে ফেলে দিও বা ওখানে রেখে দিয়ে এসেছিল আর কি, একটা হাড়ির মতন ব্যাপারটা ছিল ওদের, ঠিক আছে। আচ্ছা তোমার নাম, আচ্ছা রিয়া, আই থিঙ্ক রিয়া। তো লিখছে যে হাই দিদি তোমার লাইফে ফার্স্ট ডে, ওকে থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো ওই পুকুরের ঠিক ওইখানটাতে মানে পুকুরের ওখানে ফেলে দিয়ে আসে বা রেখে দিয়ে আসে এরকম ভাবে। বাট কি হয় যে ওদের যে মা ছিল, যে মা সাপটা ছিল, তো ঠিক ওই দিনকেই আমার ঠাকুরদাকে স্বপ্ন দেয় যে তোর বাড়ি ছেড়ে আজকে আমি চলে গেলাম, ঠিক আছে, এবং কাঁদছে, ঠিক আছে, কাঁদতে কাঁদতে বলছে ভালো কথা। তো এরপর থেকে কিন্তু আমাদের বাড়িতে মানে আমাদের ওই টাইমটাতে ঠাকুরদার টাইমে কিন্তু হঠাৎ করে একটা খুব কি বলবেন হট করে কি হয় অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়, ঠিক আছে ঠাকুরটা। তো সেখান থেকে অনেক কষ্টে অনেক পূজা আর্চা করে কিন্তু পূজা আর্চা করে কিন্তু জিনিসটাকে আবার ঠিক জায়গায় আনা হয়।
তো আমাদের বাড়িতে যে মা মনসা ছিলেন তার প্রমাণ হচ্ছে একদিন কি হয়, যে একদিন ওরকম ভাবে ঠিক ওই জায়গাটাতেই মানে পুজো করা হয় এবং কিন্তু মা মনসার গান দেওয়া হয় না, তো মা মনসার গান করছে, ওখানে পুজো করছে। কি হয়, আমার জেঠিমা দেখতে পেয়েছিল, কি দেখতে পেয়েছিল, যে ঠিক ওই গান চলছে, মানে গান হচ্ছে, নাম হচ্ছে, পুজো হচ্ছে, তার ঠিক 10 হাত দূরে, এটা লুকিয়ে একটা জায়গাতে একটা সাপ এসে, ঠিক আছে, ফনা তুলে মাথাটাকে নাড়িয়ে নাড়িয়ে গান শুনছে ঠিক ওখানটাতে বসে বসে। হ্যাঁ, এবং এমন ভাবে যিনি বসে, মানে জিনিসটা রয়েছে যে ওখান থেকে ডিরেক্টলি ডায়াগোনালি দেখতে পাচ্ছে যে ওখানে নাম হচ্ছে, মা মনসার নাম হচ্ছে, গান হচ্ছে। তো এই জিনিসটা দেখেছিল হচ্ছে আমার জেঠিমা, এবং সে কিন্তু মাথা নাড়া দিচ্ছে, এরকম একটা ব্যাপার। জয় মা মনসা। হ্যাঁ, মানে আমার বাড়িতে কি বলবো, মা মনসা, এবং আগেও বলেছি, আগের লাইফেও বলেছিলাম যে মা মনসা আর শিব ঠাকুরের মন্দির রয়েছে। এটা ছোট ঘটনা। ইভেন কি হয়, এখনো অবধি আমার দাদা মাঝে মাঝে কিন্তু স্বপ্ন দেখে যে ওই যে বাস্তু যে সাপটা, যে মেয়ে সাপটা ছিল, সেই মেয়ে সাপটা কিন্তু এখনো অবধি কাঁদে। এক, তার বাচ্চার জন্যে, আর দুই, তার যে সঙ্গী ছিল সেই সঙ্গীটাও কোনোভাবে মারা যায়, এবং তার জন্য সে কিন্তু এখনো কাঁদে, এবং আমার দাদাকে স্বপ্ন দিয়েছে, এবং আমার মাকেও অনেকবার সে স্বপ্ন দিয়েছে। আচ্ছা, আগে কোনো কমেন্টস লিখছে, আমার ব্যাপার আমার বাপের বাড়িতে। আচ্ছা, এটা তো আমি দেখলাম। ধূপের গন্ধে পাওয়া যায়, ধূপের গন্ধ পাওয়া যায় মানে বুঝলাম না। আচ্ছা, যাই হোক, তো 3টে গল্প বললাম না আমি এখন। আচ্ছা, আর কোনো কেউ গল্প শুনতে চাও? বলো, কি গল্প শুনতে চাও, ঠাকুর না ভূত? তুমি আমাকে মানে কি রিয়া লিখছো, তুমি গল্প দেবে আমাকে, এটাই তো? মানে তুমি আমাকে গল্পটা দিতে চাও, তাই তো? একটু হ্যাঁ বা না কিছু বলো, আমি বলে দেবো। হাড় কাঁপানো গল্প, দেখো আমার কাছে স্টক খুব কম। হ্যাঁ, এই গল্পটা আগে বলেছিলাম কিনা আমার মনে নেই। ছোট্ট একটা ইনসিডেন্ট, যে মানে আমি আগের লাইফে এতগুলো গল্প বলে দিয়েছি যে আমি কোনটা বলেছি আর কোনটা বলিনি আমার সত্যি মনে নেই। মানে আমি সেটা যদি আবার রিপিট করে, তখন তো আবার জিনিসটা খারাপ হয়ে যাবে না। যাই হোক, তো বলি, দুবারে শুনে নাও তোমরা। এনিওয়ে, আমার যে ঠাকুমা ছিল, এখন তিনি নেই। আচ্ছা আচ্ছা, রিয়া লিখছে তুমি আমাকে গল্প দেবে। আচ্ছা, তুমি আমাকে না মেসেঞ্জারে একটা পিং করে দাও ওখান থেকে, তাহলে তুমি গল্পটা দিতে পারো, আমি কানেক্ট করে নেবো, ঠিক আছে? কারণ এখানে না আমি না অনলাইনে আমার নাম্বারটা শেয়ার করতে চাইছি না আর কি। নাম্বারটা উচিত না শেয়ার করা, আমার কোনো এক্সট্রা কোনো নাম্বার নেই, একটাই নাম্বার, তার জন্য শেয়ার করছি না। তুমি আমাকে মানে কি বলবো, ওই মেসেঞ্জারে গিয়ে তুমি আমাকে পিং করো, মেসেজ করো, তখন ওখান থেকে আমি তোমাকে আমার নাম্বার দিয়ে দেবো। যাই হোক, আচ্ছা, থ্যাংক ইউ, বেশ ভালো হচ্ছে লাইভ। ওকে, ছোট গল্পই রয়েছে একটা আমার কাছে, একটু জাস্ট ইমাজিন করবে, তোমরা জাস্ট ইমাজিন করো। ওকে, একদম ছোট্ট ইনসিডেন্ট, একদম ছোট্ট ইনসিডেন্ট। কি, যে আমার ঠাকুমা যিনি ছিলেন তখন তার অল্প বয়স। আচ্ছা, আমি জল খেয়ে নেবো, কারণ একটু শুকিয়ে যাচ্ছে। একটু ওয়েট করো, আমি জাস্ট জলটা খেয়ে নিই, 2 ঢোক। ফাইন। তো আমার ঠাকুমা, তার অল্প বয়সে এখন বিয়ে হয়ে এসছে। তো কি হয়, যে আমার ঠাকুমার সাথে আমার ঠাকুমার শাশুড়ি কিন্তু একদম মিল ছিল না। ওকে, তো সারাক্ষণ ঝগড়াঝাটি এই সেই হচ্ছে। তো ঠাকুমার শাশুড়ি মারা যাওয়ার পরে একদিন আমার ঠাকুমা রান্নাঘরে বসে ভাত খাচ্ছে, ঠিক আছে, একদম লাস্টে। এবার সেই টাইমে আমার ঠাকুমার শ্বশুরমশাই কিন্তু বেঁচে ছিল, মানে ফাদার ইন ল, সরি
ফাদার ইন ল কিছু ভুলভাল বলছেন, ফাদার ইন ল কিন্তু বেঁচে ছিল, ঠিক আছে। তো বাট মাদার ইন ল মারা গেছে। এবার কি হলো, ঠাকুমা এরকম বসে বসে খাচ্ছে, আর খেতে খেতে যখন তাকিয়েছে, তাকিয়ে দেখে রান্নাঘরের দরজায় এসে 2 হাত দিয়ে এরকম দাঁড়িয়ে, 2 হাত এরকম ঠিক এরকম ভাবে দাঁড়িয়ে, এরকম ধরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুমাকে দেখছে। এবার ঠাকুমা তো প্রচন্ড পরিমাণে চিৎকার করে উঠেছে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি, চলো। তো এবার কি হয়, ঠাকুমার শ্বশুর মশাই এসে লাঠি নিয়ে এসছে, ঠিক আছে, বউকে মানে বউয়ের ভূতকে পেটাবে বলে লাঠি নিয়ে এসছে, ঠিক আছে। এবার লাঠি নিয়ে এসে তাড়া করতে করতে বাইরে বার করে দিয়েছে। বাট আমার ঠাকুমা এরকম খেতে খেতে দেখছে যে গায়ে কোনো পোশাক নেই, কিন্তু হ্যাঁ এটা বলতে ভুলে গেছি, গায়ে কোনো পোশাক নেই, উলঙ্গ অবস্থায় ওরকম ভাবে দরজায় এসে দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌমাকে ভয় দেখাচ্ছে, ঠিক আছে। মানে উনি এতটাই বৌমাকে কি বলবো হেট করতেন, তো উনি ওনার বৌমাকে মৃত্যুর পরেও হেট করে গেছে, মৃত্যুর বসে ভয়ও দেখিয়েছে, ঠিক আছে। এরকম ভাবে পুরোপুরি ভাবে উলঙ্গ অবস্থায় এসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বৌমাকে দেখছে, বৌমা ভাত খাচ্ছে। যাই হোক, তো এরকম একটা অদ্ভুত ইনসিডেন্ট, যেটা আমার ঠাকুমা হ্যাঁ অবশ্যই বিভৎস। ঠাকুমা পুরো ওনাদের বৌমাকে আবার বলেছে যে তোমরা কিছু বদমাইশ করে তোমাদেরকে ভয় দেখাও, আমি কিন্তু তোমরা জন নিতে যাবে এই করতে হবে, তোমাদের কিন্তু আমি ভয় দেবো, মানে এটা পরম্পরা হয়ে গেছে আর কি। হ্যাঁ, শাশুড়ি মা তার বৌমাকে ভয় দেখালে, এবার বৌমা আবার তার মানে বৌমাকে ভয় দেখাবে। আচ্ছা, আজ রাতে দেখবো স্বপ্নে, ওকে। এটা বেশ ভালো। আমার তো প্রচন্ড পরিমাণে ভয় লাগে, আমার যখন ভয় লাগে না আমি লাইট জ্বালিয়ে এরকম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ি, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো আমার নিজেরই খুব কেমন একটা মানে আমি ভাবলেই আমার নিজেরই ভয় লাগে, বাট খুব মজাদার একটা যে ওনার শ্বশুর মানে ঠাকুমা শ্বশুর আবার কি করেছে, লাঠি নিয়ে তাড়া করেছে বউয়ের ভূতকে। তো এটাও বেশ একটা ইন্সপায়ারিং, বউকে পেটাবো, বউয়ের ভূতকে পেটাবো। না মানে আমি কোনো কোনো সময় না ভয় পাই, আবার কোনো কোনো সময় নিজেকে খুব সাহসী মনে হয় আর কি, মানে সাহসটাও থাকে, দুটো সব মানে কি বলবো কম্বিনেশনে ঠিকঠাক কন্ট্রোল হয়ে যায় ব্যাপারটা। মানে কদিন ধরে এমন ধরো কোনো ভূতের গল্প শুনলাম বা ভূতের সিনেমা দেখলাম, ঠিক 3 থেকে 4 দিন ধরে আমার ভয় লাগবে, মানে প্রায় 1 উইক ধরে ভয় লাগছে, লাইট জ্বালিয়ে শুয়ে আছি, তারপর আবার ভয়টা কমে গেল, আবার লাইট অফ করে দিলাম, আবার কোনো কিছু দেখলাম ভূতের কোনো কিছু, আবার ভয় লাগলো, আবার লাইট জ্বালিয়ে শুলাম, মানে এরকম ব্যাপারটা ঠিক হয় আবার আর কি। হ্যাঁ, মিক্সড, এক্স্যাক্টলি মিক্সড। বাট আমার কিন্তু মানে কি বলবো, আমার এতটা সাহস যে আমি এখন যদি বলি রাত 12টা বাজে ছাদে গিয়ে ঘুরে আসবো, জঙ্গলে চলে যাবো, কোনো ব্যাপার না আমার কাছে, কিন্তু ফেয়ার ফাইলস। হ্যাঁ, একদম যে ভয় পাই না এটাও না, আর খুব ভয় পাই সেটাও না, সবকিছু ঠিকঠাক। আর সামনে আমার পরীক্ষায় ভীষণ ভয়তে আছি, মানে ভীষণ পরিমাণে, আমার মানে অ্যাসাইনমেন্ট এখনো বাকি। ঠিক আছে, চলো লাইভটা আমি এখানে আস্তে আস্তে শেষ করি, এবার 10টা বেজে গেছে, একদম রাত্রি হয়ে গেছে পুরোপুরি হবে। এখানে আমাকে অ্যাসাইনমেন্ট নিয়ে বসতে হবে, যে অ্যাসাইনমেন্ট করতে হবে। আজকে আমি পুরো ভুলে গেছি, এত চাপে ছিলাম যে আজকে লাইভে আসতে হবে সেটা ভুলে গেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যেটা বললে না রিয়া, তুমি একজন ছিলে যে আমাকে বললে যে গল্প পাঠাবে, তুমি গল্প পাঠাও, আমাকে একটু মেসেজ করে দিও, তুমি পারলে এখনই গিয়ে মেসেজ করে দাও, পিন করে দাও, জাস্ট আমাকে মেসেঞ্জারে, তখন আমি রিপ্লাই করে দেবো, ওকে। আমারও স্টকে ভূতের গল্প প্রয়োজন, তো তুমি বললে তো ভূতের গল্প, ঠাকুরের যা কোনো গল্প বললেই বলো, অসুবিধা নেই কোনো, বাট বলো, ওকে। তো চলো এখন শেষ করছি, সবাই ভালো থেকো, আর শুভ সন্ধ্যা। আবার বিয়ের মরশুম, আমার দিদির বিয়ে আবার কদিন পর, 2 দিন পর, তো সব মিলিয়ে মিশে পুরো ঘেঁটে আছি, একদম ঘেঁটে আছি। চলো টাটা, গুড নাইট অল অফ ইউ। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, টাটা। এটা কি করে অফ করো বুঝতে পারছি না তো, ও এই যে পেয়েছি।